এবারে সময় হয়েছে এক্সিবিশন ইনগরেশন সেশনের চিফ গেস্ট প্রফেসর ডক্টর আবু সাইদ মুশতাক আহমেদ, প্রেসিডেন্ট অফ আইএবি, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করার। We now welcome Professor Dr. Abu Said Mushtaq Ahmed, President of IAB, to share his remarks. Thank you. Dr. Ahmed is a distinguished architect and leading authority in architectural conservation. He is the Dean of the School of Environmental Science and Design at University of Asia Pacific. His work has earned the UNESCO Asia Pacific Award for Merit for Cultural Heritage Conservation and the Best Publication Award from the UIA for his book Mosque Architecture in Bangladesh. Please welcome Dr. Abu Said Mushtaq Ahmed. সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সুন্দর এক অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ জানাচ্ছি বিএসআরএমকে। প্রথমে আমি ধন্যবাদ দিয়েই শুরু করতে চাচ্ছি। আমি একটু সৌভাগ্যবান, এসেছি 2:45, গত প্রায় 40টা মিনিট ওনাদের সাথে সঙ্গ দিয়েছি, দিয়ে একটা নতুন, আমার কাছে একটা নতুন দিগন্তের উন্মোচন হয়েছে অ্যাবাউট বিএসআরএম। আমি এতদিন জানতাম স্টিল ইন্ডাস্ট্রি আর রিরোলিং মিল বাংলাদেশ, কিন্তু আজকে কতক্ষণ কথা বলে যে জিনিসটা জানতে পারলাম বা একটু আগে দেখলাম যে ওনাদের ভিশন মিশনটা সত্যি ভিন্ন। একটা সুন্দর টার্ম দেখলাম ওখানে, ইনোভেশন ইন মোশন, এই ধরনের টার্মগুলো। আর সবচেয়ে কাকতালীয়ভাবে, আমি জানি না, ওনাদের জন্ম বাঙালির যখন আমরা বাংলা ভাষা নিয়ে যখন আন্দোলন করি 1952-তে, সেই সময় বিএসআরএম এর জন্ম হয় চট্টগ্রামে। ওনারা এসছেন গুজরাট থেকে 47-এ, এসে এই দেশের মাতৃভাষাকে যেই সময় শুরু হয় আন্দোলন, ওই সময় ভয় না পেয়ে একটা নতুন ধরনের ইন্ডাস্ট্রি চালু করেন। নতুন ধরনের এই কারণেই বললাম, একটু আগে আলাপ করছিলাম, ওনার প্রোডাকশন লাইনগুলো এত ভিন্ন, এত কন্টেম্পোরারি, যে ইউরোপিয়ান বা একটা স্ট্যান্ডার্ড কান্ট্রিতে যে জিনিসগুলো হয়, যে আমরা যেটা এখন দেখি রেডিমিক্স আসছে, কিছুদিন আগে 15 বছর আগে চিন্তাই করতে পারতাম না। ওনাদেরও এই ধরনেরই অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিগুলো। আমি অবশ্য ইন্ডাস্ট্রির কথা বলছি ওই কারণে, জাস্ট অল্প কিছু সময়ই আমি যেটা আর্ন করলাম, যে রেডিমেড ছাদের রড বাইন্ডিংগুলো সবগুলো আসলে আর মানে লেবার ইন্টেন্সিভ না হয়ে টেকনোলজি ইন্টেন্সিভ জিনিসের প্রতি ওনাদের ভিশন। তার সাথে যে জিনিসটা আমরা সবাই দেখলাম এবং কথা বলে যেটা জানলাম, সেটাই আমি আসলে একটু সবার সাথে শেয়ার করি, যে একটা বিগ ইন্ডাস্ট্রি যাদের শুধু প্রফিটই মেইন জিনিস নয়। ওকে, গভর্নমেন্টের বাইন্ডিং আছে, সিএসআরে 5% খরচ করতে হবে, বাট কোথায় খরচ করব, ওইটাও কিন্তু একটা ইনোভেশন লাগে, ইনোভেটিভ লাগে। আমরা দেখেছি একটু আগে স্লাইডে যে ক্যাশু নাট চাষকে ওটাকে কীভাবে প্রোডাকশন লাইনে নিয়ে আসতে হয়, এটা কিন্তু ওদের মেইন স্ট্রিম না। ফুড প্রসেসিংটাকে ওরা নিয়ে আসা, এই জিনিসগুলো যে ক্রিয়েটিভ ওয়েতে প্রথম কর্পোরেট মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি ওদেরকে সাপোর্ট দিল, কিন্তু ওরা যেহেতু মেইন ফিল্ডে যেতে পারছে না, ওদের জন্য একটা প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি করা, এই আইডিয়াগুলো আসলেই আমরা স্থপতিরা খুব ইন্সপায়ার হই, কারণ আমরাও 24 ঘন্টা একটা নতুন জিনিসের দিকেই চিন্তা করি। সেই জন্য আমাদের সাথে ওনাদের এই প্রথম মিলন হলো। আর ফর্মালি হয়তো ইন্ডিভিজুয়াল তো অবশ্যই মিলন, আমরা বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে আপনারা একটা মেইন স্ট্রিম, বাট স্থপতিদের সাথে ডাইরেক্ট এই মিলনটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আশা করি এই মিলনটা আরও শক্ত হবে। রড যেভাবে শক্ত করে বিল্ডিংকে, এই মিলনটা আজকের ইয়েতে শুভ যাত্রাটা আরও শক্ত হবে। একই সাথে যারা এই উদ্যোগটা নিয়েছেন এই বন্ডিংটা আনার জন্য, রড দিয়ে যে বন্ডিং করে স্ট্রাকচার শক্ত করে আমাদের এই স্থপতি প্রফেশন এবং এই ইন্ডাস্ট্রির সাথে একটা মেলবন্ধনের সুযোগ করে দিয়েছেন যারা, যে দুই অ্যাডভাইজার, আর্কিটেক্ট জালাল আহমেদ আর নাজমুল ইমাম অ্যান্ড আর্কি কানেক্ট যারা আছেন এর সাথে জড়িত, তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। এই সুন্দর জিনিসটা, সুন্দর না আমি বলবো যে একটা ডিসকোর্স, একটা একাডেমিক ডিসকোর্স, একটা লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া আমরা যেটা চাই সবসময়, সেই জন্য তাদের প্রতিও ধন্যবাদ। আর সবশেষে যেটা বলতে চাই যে ওয়ে ফরওয়ার্ড ফর দ্য ফিউচার, যে ভবিষ্যতে আমরা কোথায় যাব বাংলাদেশের স্থাপত্য। একটু আগেই আমাদের এমডি মিস্টার আমির হোসেন, ওনার থেকে শুনলাম, আসলে ভাল লাগলো যখনই কোনো স্থাপত্য নিয়ে কেউ প্রশংসা করে, তখন আমারও ভাল লাগে। স্থাপত্য ইনস্টিটিউটে যেহেতু নেতৃত্ব দিচ্ছি, কেউ স্থপতিদের প্রশংসা করে।
ঠিক গতকালও একজনকে শুনতেছিলাম, একটা মিনিস্ট্রিতে একটা মিটিংয়ে ছিলাম, একজন অ্যাডিশনাল সেক্রেটারি বলল বাংলাদেশে একটা প্রফেশন যারা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল রিকগনিশন এনেছে, কিন্তু আমরা কখনোই আমাদের নেচার, আমাদের প্রফেশনের কারণেই আমরা কখনো নিজেদেরকে ওইভাবে বহিঃপ্রকাশ করিনি। একজন ব্যুরোক্রেটের মুখ থেকে যখন কথাটা শুনি যে এই একটা প্রফেশন এত ইন্টারন্যাশনাল রিকগনিশন এনেছে, আর একটু আগে এমডি সাহেব যিনি বললেন যে ঢাকা শহরে বাংলাদেশের আর্কিটেকচার, উনি অনেক দেশ দেখেছেন, অবশ্যই ওনাদের তো সারা দুনিয়ায় ঘোরার চোখে, আর উনি বললেন বাংলাদেশের স্থাপত্য ইস ওয়ান অফ দ্য ওভারঅল স্থাপত্য, নট ইন্ডিভিজুয়াল বিল্ডিং, ওভারঅল যে সেক্টরটাকে উনি যেভাবে প্রশংসা করলেন সেটা শুনে আমাদের ভালো লাগে, সবারই ভালো লাগবো। এই ভালো লাগাটারই একটি নিদর্শন হবে আজকে যারা এটাকে এই স্পিকারদের লাইন আপটা এনেছেন, এটাই প্রমাণ করবে যে স্থপতিরা শুধু ভবন তৈরি করে না, এদেশের বিল্ট এনভায়রনমেন্টে তৈরি করার জন্য যে মূল কারিগর, যে মেইন অ্যাক্টর, সে স্থপতিরা। যেটা অনেক আগেই আসলে অনেকে ধারণা করতো যে ইঞ্জিনিয়াররা করতেছে, ইঞ্জিনিয়ারিং করতেছে, কিন্তু এখন সবাই বিশ্বাস করতে বাধ্য হয় এই একটা ভৌত পরিবেশ, বিল্ট এনভায়রনমেন্ট, পরিবেশকে উন্নত করা, সমাজ নিয়ে কাজ করার জায়গায় স্থপতিদের অবদান, তারই প্রকাশ দেখব আমরা এই স্পিকারদের লাইন আপ। কন্টেম্পোরারি আর্কিটেকচার, অ্যাওয়ার্ড উইনিং আর্কিটেক্ট থেকে শুরু করে ইয়াং আর্কিটেক্ট, শুরু হবে ওয়ান অফ দ্য নীতি মাহবুব দিয়ে শুরু করে শেষ হবে সে কবিরকে দেখব, ঝিনাইদহ থেকে যারা কমিউনিটি বেস কাজ করছেন, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার নিয়ে কাজ করতেছেন, সবাইকে একসাথে করা। সাথে আছে আন্তর্জাতিক, সিঙ্গাপুর থেকে আসছেন উনি। ইভেন আমাদের বাংলাদেশে যেই প্রফেশনটা আমরা খুব ফিল করছি যে আরবান ডিজাইনারের প্রচণ্ড অভাব, আমাদের সাথে লস অ্যাঞ্জেলস থেকে এসেছেন আমাদের জুনিয়র বন্ধু বলবো ফারুক আমিন, উনিও দিক নির্দেশা দিবেন আসলে যে আরবান ডিজাইন সেক্টরে যদি আমরা কিছু পিছিয়ে থাকি, দিস ইজ দ্য নিউ সেক্টর, আমাদের অনেক অনেক কন্ট্রিবিউশন দরকার, সেই এক্সাম্পলগুলো আমরা দেখব। হাউজিংয়ে ডক্টর মাহবুব আছেন, এনভায়রনমেন্টের প্রফেসর সাব্বির, অনেকের সম্মিলিত একটা ডিসকোর্স। আমি মনে করব এই ডিসকোর্সটা যারা অর্গানাইজ করেছেন তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। এই ডাইভার্সিফাইড আমরা প্রফেশন যে নানা কাজ করে সবাইকে একসাথে করে দেওয়ার, একসাথে করে শুধু ক্যাটাগরি দিয়ে নয়, আমি বলবো সেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবাইকে যোগসূত্র করে দিয়েছেন। উপরে কথা বললাম একটু আগে একজন স্টুডেন্টের সাথে, হাজি দানেশের একজন স্টুডেন্ট এসেছেন, একটা ইয়াং আর্কিটেক্ট জাস্ট পাস করলো, ওর যা স্পিরিট, আমি কখনো হাজি দানেশের ছেলে মেয়েদের সাথে হয়তো আমার দেখা হয়নি, আমার খুবই ভালো লাগলো। তো এই যে একসাথে ভালো লাগার জায়গাটা তৈরি করে দিয়েছেন। একটা প্যানেলিস্ট দেখি চট্টগ্রাম থেকে সজল, খুলনা থেকে আসলো আরেকজন উপল, সেই সিলেট থেকে আসবে ইফতেখার। তার মানে প্রতি কর্নার থেকে সবাইকে একসাথে জড়ো করেছে, যারা এই জড়োকরণের উদ্যোগটা নিয়েছে, আইডিয়া দিয়েছে এবং বিএসআরএম সহায়তা করেছে। সবার প্রতি থাকলো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ, এবং আমার ব্যক্তিগত থেকে এটাই শুরু, এই যাত্রা। আমরা একসাথে কাজ করব, কাজ করে দেশের, আপনারা যারা কর্পোরেট যে দেশকে ভালোবাসেন, শুধু ইন্ডাস্ট্রিয়ালিস্ট অবস্থায় আমি যে পারফর্ম করে তো আমার প্রফিট লাগবেই, নাহলে আমাদের লেবাররা, শ্রমিকরা, আপনাদের ওখানে চলবে কীভাবে, দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু দেশকে উন্নতি করার জন্য, এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের সাথে আছেন। আমি আশা করব আমাদের যত অনুষ্ঠান একসাথে আমরা এক পায়ে এগিয়ে যাব, যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর আবু সাইদ এম আহমেদ, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। এবারে আমরা মূল পর্বে, মূল সেমিনার পর্ব শুরু করতে যাচ্ছি। We welcome you to the core sessions of today's event. Session 1, speakers presentation and panel discussion. The session 1 is chaired by Professor Dr. Muhammad Mahbubur Rahman, Pro Vice Chancellor of OST. Dr. Rahman is a renowned academic and researcher with 3 decades of teaching experience across several countries. His book, City of an Architect, won the Baku International Architecture Award. Our speakers are Architect Niti Mahbub, Principal Architect Archifield. She is known for her
narrative-driven designs that blend poetic expressions with lived memory, reshaping emotional experiences through spatial articulation. Two of Archifield's projects, the Karim Residence and the Sohail Residence, were featured in Arc Daily in 2015 and 2023 respectively. The Karim Residence is also featured in Commonwealth Association of Architects e-journal. Archifield has received several accolades, including the Ice Today Aqua Paint Award for their Law Chamber project under the Office category in 2009 and the Barger Award in 2018. Our second speaker of Day 1, Session 1 is architect Mahmoudul Anwar Riyad, Principal Architect and Partner DWM4. Architect Riyad is a prominent architect, educator, and co-founder of DWM4. He is also co-founder of Latitude 23 and BrainStation 23. A BUET and UCL Bartlett graduate, his firm has earned several architectural accolades for innovation in design. Panel guest for this session is architect Nazmul Haq Khan, Managing Director, Shubastu Properties Limited. Architect Khan is recognized for his commitment to ethical real estate practices and sustainable community development. He is also an active member of Rehab. I now welcome architect Niti Mahbub to give her presentation titled Connecting Memories. Thank you. আজকের এই প্রেজেন্টেশনটা রেডি করার সময় আমি আসলে কিছুটা নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। আমাদের বেড়ে ওঠার সময়টা ছিল 80-90 দশকটা। ওই সময় আসলে আমরা সকলেই কিছু কিছু জায়গায় নিয়মিত আমাদের একটা যাতায়াত ছিল। যেমন উই ইউজ টু গো টু শিশু পার্ক, চিড়িয়াখানা, লালবাগ ফোর্ট, ব্রিটিশ কাউন্সিল, পাবলিক লাইব্রেরি, সংসদ ভবন অবশ্যই। সো নানা স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো। আর ওই সময়ের কথা যদি বলা শুরু করি তাহলে না বললেই না যে আমাদের আসলে ওই সময়টা খেলার জায়গার কোনো অভাব ছিল না। আমরা আসলে যেখানেই থাকতাম আমাদের আশেপাশে কোনো না কোনো একটা খেলার স্পেস থাকতো, হয় একটা উঠান, না হলে একটা কোর্টইয়ার্ড, না হলে নেবারহুডে একটা ছোট খেলার মাঠ। সো নানা ধরনের আউটডোর অ্যাক্টিভিটিসের সাথে আমরা জড়িত থাকতাম। খুব কেয়ারফ্রি একটা লাইফ ছিল। আসলে এই স্মৃতিগুলোকে টেনে আনার একটাই উদ্দেশ্য। আজকে আমার টপিকটা হচ্ছে কানেক্টিং মেমোরিজ। মানুষ কি আসলে সব সময় সব কিছু ইনভেন্ট করতে পারে? তো ওই চিন্তা থেকে বলতে পারি যে আমাদের একটা সহজাত প্রবৃত্তি থাকে যে আমরা স্মৃতি থেকে কনসিয়াসলি আনকনসিয়াসলি অনেক কিছু ইনোভেট করি, ইভলভ করি। তারপরে দেখা যায় যে আমাদের রিসোর্স লিমিটেড, কিন্তু আমাদের এনার্জি কনজামশন বেড়ে যাচ্ছে। আর্কিটেক্ট হিসেবে আমাদের কিছু দায়িত্বও থেকে যায়। সো মেমোরিকে যদি কাজে লাগিয়ে এই দায়িত্বগুলোকে আয়ত্তের মধ্যে আনতে পারি তাহলে মনে হয় খুব একটা খারাপ হয় না। মেমোরি যদি আমাদের আসলে মেমোরি কালেক্ট করতে হবে যদি মেমোরিকে কানেক্ট করতে চাই। আর আমাদের এই জন্য কিছুটা অবজারভেন্ট হতে হবে। নট নেসেসারি যে আমাদের সব সময় সব মেমোরি খুব সুখের হবে, কিন্তু যেমন if we go to the same place again and again we will see more, like if we watch the same movie again and again then we will see the more detail. এটা আসলে যেটা হয়
যে এখানে কিছুটা বলবো যে আমাদের সেন্সাস যেগুলা, এই সেন্সাস থেকেই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করি এবং এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমাদের মেমোরি ফর্ম করতে সাহায্য করে। সো আজকে যখন আমি কাজের কথা শুরু করব, আমাদের ফার্ম বা আমরা যেভাবে কাজটা করি, আমাদের কাজে আসলে দেখা যায় কিছু জিনিসের রিপিটেশন দেখতে পারা যায়, মানে কিছু এলিমেন্ট বা কিছু স্পেসের রিপিটেশন, যেমন টানা বারান্দা, ঘোরানো বারান্দা, করিডোরস, কোর্টইয়ার্ড, লোকাল ম্যাটেরিয়াল, লোকাল কনস্ট্রাকশন টেকনিক, এই সব কিছুর সাথেই মনে হয় কোনো না কোনোভাবে স্মৃতির একটা যোগসূত্র থাকতেও পারে, যেটা হয়তো আমাদের প্রত্যেকেরই আছে। আমরা বিভিন্নভাবে প্রভাবিত স্মৃতি দ্বারা। আজকে I will limit my talk into 3 particular categories. মেমোরিকে বলতে চাচ্ছি memory can be treasured, memory can be reused, and memory can be restored. Memory can be treasured. How the memory can be treasured? হ্যাঁ, হতে পারে এটা। কথা বলছি লাইম প্লাস্টার নিয়ে। সো আমাদের লাইম প্লাস্টার টেকনিকটা বেশ পুরনো একটা টেকনিক, এটা বোধহয় এখন প্রায় বিলুপ্তি হয়ে গেছে, খুব একটা করা হয় না। আমাদের 2টা প্রজেক্টে আমরা এটা ইউজ করেছি। সেক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে এখানে আমাদের ক্লায়েন্ট চাচ্ছিলেন যে পেইন্টেড কোনো সারফেস ব্যবহার না করে সামথিং অর্গানিক বা অন্যরকম কিছু কি করা যায় নাকি। তো ওই চিন্তা থেকে আমরা হয়তো লাইম প্লাস্টারের কথাটা চিন্তা করি এবং ওটা করতে যে রিসার্চটা শুরু করি, তখন মনে হয় এটা আসলে খুব যে একটা সহজ বিষয় তা নয়। তখন আমরা প্রফেসর আবু সাইদ স্যারের শরণাপন্ন হই এবং উনি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন। ফাইনালি আমরা কাজটা করতে সক্ষম হই। সো এইভাবে করে আমরা এই ট্রেজারকে খুব স্বল্প পরিসরে হয়তো চেষ্টা করেছি করার, এবং আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমরা বিল্ডিংয়ের আউটসাইডেও লাইম প্লাস্টার নিয়ে কাজ করার। আরেকটা প্রসেসের কথা বলছি, এটা হচ্ছে মেটাল কাস্টিং বা লস্ট ওয়্যাক্স কাস্টিং প্রসেস। এই প্রসেসটা 5000 বছর পুরানো একটা প্রসেস, যেটা ধামরাইতে হয়। এই শিল্পটা আমাদের দেশেই শুধু হয়। খুব মজার একটা ব্যাপার হচ্ছে, এই শিল্পে একটা মোল্ড থেকে, ওটার ইমপ্রেশন থেকে একটা ইউনিক পিস তৈরি হয়। তো এই শিল্পটাও কিন্তু বেশ কিছুটা বিলুপ্তির পথে। এখানে আমাদের এই প্রজেক্ট, এটাও যদিও মানে আমাদের কাজের ক্ষেত্রে এটাকে ইনকর্পোরেট যেভাবে আমরা করেছিলাম খুব একটা স্বল্প পরিসরে, তারপরেও আমরা চেষ্টা করেছি যে হ্যাঁ ঠিক আছে করা যায় নাকি দেখি। তো এখানে ক্লায়েন্ট আমাদেরকে একটা লোগো ডিজাইন করতে বলেছিলেন। তো লোগোতে যেটা হচ্ছিল যে উনি চাচ্ছিলেন একটু আর্টসি, আমরাও চাচ্ছিলাম যে একটু স্কাল্পচারাল বা একটা হ্যান্ডমেড কিছু কি করা যায় নাকি। সো ওই চিন্তা থেকে আমরা সুকান্ত দার সাথে কথা বলি, সুকান্ত বণিকের ধামরাই ওয়ার্কশপে যাই। ওনারাও মনে হচ্ছে বেশ এক্সাইটেড ছিলেন যে হ্যাঁ একটু নতুন টাইপের কিছু কাজ ওনারাও করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এবং সেই সময় যদি এটা একটু টাইম কনজিউমিং ছিল, তারপরেও ইট টার্নড আউট রিয়েলি নাইস। এখন আসলে কথা বলছিলাম মেমোরি ক্যান বি ট্রেজার। তো এখানে আরেকটা এলিমেন্টের কথা বলছি, এটা হচ্ছে মাড টাইল বা ক্লে টাইল বা মাটির টালি যাই বলি না কেন। এটা আসলে আমাদের দেশে সাউথ ওয়েস্টার্ন পার্ট এটার ব্যবহার বেশি ছিল, এবং এটা ওই আগের টাইমে হয়তো বাংলোগুলোতে এটা বেশ ব্যবহার হতো। এখন অলমোস্ট এটা ব্যবহার বেশ কমেই গিয়েছে। সাতক্ষীরা অঞ্চলে প্রায় 45টার মতো কারখানা ছিল, এখন এটা বন্ধ হয়ে 10টা কারখানা রয়েছে। এবং তবে আসার ব্যাপার হচ্ছে আমাদের দেশে এটার ব্যবহার কমে গেল, ইউরোপের দেশগুলোতে কিন্তু ওনারা রপ্তানি করে যাচ্ছেন। তো এইখানে এই প্রজেক্টের ক্ষেত্রেও বলতে গেলে বলতে হয় যে আমাদের ক্লায়েন্ট উনি এখানে আমাদেরকে কিছু কনস্ট্রেন্ট ছিল বা ওনার কিছু চাহিদা ছিল। এখানে একটা ব্যাপার ছিল যে উনি কোনোভাবেই বৃষ্টির শব্দ শুনতে চান না, এবং উনি চান যে রুফে যেন একটা কুলিং ব্যাপার থাকে, এবং এটা বেশ বড় একটা পিচ রুফ ছিল। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছিলাম এটা একটু নেচারের সাথে মার্জ হয়ে যাক। তো সব কিছু বিবেচনা করে আমরা এই মাটির টালিটা সিলেক্ট করি,
এবং এটা নিয়ে কাজ করা শুরু করি। যদিও কাজ করতে যে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছি, যাই হোক এটা আমরা ওভারকাম করতে পেরেছি এবং এটা ব্যবহার করেছি। মোটামুটি বেশ বড় একটা রুফি ছিল, সুন্দরভাবে এটার একটা ব্যবহার হয়েছে। এগুলো কিন্তু খুব একটা এক্সপেন্সিভ না, এক একটা টালির বেশ প্রাইস হিসেবে বেশ রিজনেবল প্রাইস। এগুলোকে আসলে আমরা হয়তো অন্যভাবে নতুনভাবে চিন্তা করে দেখতে পারি যে এগুলো কীভাবে আমাদের আর্কিটেকচারে ইনক্লুড করা যায়। এখন আমার আরেকটা ইয়ে ছিল, মেমোরি ক্যান বি রিইউজড, অফকোর্স। সো রিইউজের কথা বলতে গেলে আসলে বিভিন্ন ম্যাটেরিয়াল আর বিভিন্ন অনেক কিছুই রিইউজ করাটা পসিবল, যেহেতু আসলে এখন রিসোর্স লিমিটেড হয়ে যাচ্ছে। আমরা এটা একটু আমাদের মাথায় রাখতে চাই যে যখন যেখানে সুযোগ পাই কিছু না কিছু রিইউজ বা রিসাইকেল করার চেষ্টা থাকে আমাদের, কতটুকু করতে পারি জানি না। সো এই ক্ষেত্রে বলবো যে এটা পুরনো ব্রিক, এটাকে আমরা রিইউজ করেছি। এটা একটা গুলশান একটা মাল্টি স্টোরিড বিল্ডিং, এটা বেশ আগে করা, আমাদের 2012 সালের প্রজেক্ট। সো এখানে আমাদের ক্লায়েন্ট চাচ্ছিলেন যে উনি একটা ক্ল্যাডিং ম্যাটেরিয়াল ইউজ করবেন ওনার বিল্ডিংয়ে, কিন্তু ইট হ্যাজ টু বি ভেরি রিজনেবল, মানে উনি কোনো এক্সপেন্সিভ কিছু ইউজ করতে চাচ্ছিলেন না। সো ওই সময় কোনো একটা কাজে হয়তো আমাদের আমরা ওই জিনিসটা জানতে পারি যে পুরানো ঢাকায় যে বাসাগুলো ভেঙে ফেলা হয়, যেটা কনজারভেশন করা হচ্ছে না, বা ওনারা যেগুলো ভেঙে ডেভেলপমেন্ট যেখানে হচ্ছে সেখানে ওই ব্রিকগুলোকে ওনারা ডাস্ট করে ফেলে বা খোয়া করে ওগুলোকে বিক্রি করে দেয়। তো আমরা ওই জিনিসগুলো ওনাদের সাথে কথা বললাম যে আপনারা এগুলো ভাই কেন ডাস্ট করেন, কেন এগুলো আমাদেরকে দেন, আমরা কারণ এই এক একটা ব্রিক কিন্তু এক একটা আর্ট পিস। তো সামহাও আমরা ওখান থেকে ওটা জোগাড় করি এবং এই পুরা বিল্ডিংয়ে এটা একটা ক্ল্যাডিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি। তো যেটা একটা ভালো জিনিস বলবো যে এত বছরেও কিন্তু ব্রিকগুলো নষ্ট হয়নি বা একটা ব্রিকও ওখান থেকে খুলে পড়েনি। এটা নিয়ে একটু আমাদের টেনশন ছিল, হয়তো এটার কতটুকু স্ট্রেংথ আছে জানি না, এটা কি হবে, বাট ওইটা মোটামুটি সাস্টেন করে গেছে। তারপরে এখন টেরাজো ফ্লোরের কথা বলছি। এখানে রিইউজ অফ টেরাজো ফ্লোর, যেই টেরাজো ফ্লোরটা আমাদের বেড়ে ওঠার সময়টাতে এটা একদম খুবই রেগুলার একটা ব্যাপার ছিল, মোটামুটি সবার বাসায় মোজাইক বা টেরাজো ফ্লোরটা দেখা যেত। এখন কিন্তু এটা একেবারেই মানে বেশ দুষ্কর হয়ে গেছে। কারণ হচ্ছে দুইটা কারণ, আর্টিসান থাকলেও র মেটেরিয়ালের অভাব বা প্রপার র মেটেরিয়াল নাই, বা ওগুলা কোয়ালিটি আগের মতো নাই, স্টোনগুলো আগের মতো ভালো পাওয়া যায় না। তো আমরা আসলে এই স্পেসিফিকলি এই মোজাইক বা প্যাটার্ন মোজাইক এটা অনেক বছর ধরে কালেক্ট করে আসছি এবং আমাদের বেশিরভাগ প্রজেক্টে আমরা এটাকে রিইউজ করার চেষ্টা করি যদি না ক্লায়েন্টের কোনো দ্বিমত না থাকে। তো এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা এই মোজাইকগুলোকে ইউজ করি এবং এখানে কিছু প্যাটার্ন মোজাইকও পাই, সেগুলোও ইউজ করি। আসলে এখানে একটা জিনিস বলতে হয়, এই মোজাইকগুলো যখন রিইউজ করছি এটা কিন্তু একটা টাইমকে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ফিউচার জেনারেশন দেখতে পাচ্ছে যে কত যত্ন করে একটা মায়া দিয়ে আর্টিসানরা এই জিনিসগুলো নিজের হাতে তৈরি করেছিলেন ওই সময়টা। এবং এই জিনিসগুলো আশ্চর্যের ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু নষ্ট হয় না। আমরা কিন্তু বেশ প্রায় 7-8 বছর ধরে এগুলো বিভিন্ন প্রজেক্টে ইউজ করে আসছি এবং এগুলো কিন্তু বেশ ভালোভাবেই ইউজ করা যায়, রিইউজ করা যাচ্ছে। সো এখন বলবো মেমোরি ক্যান বি রিস্টোরড। সো মেমোরি কিভাবে রিস্টোর করা যায়, এখন মুন্সিগঞ্জের যেই পোর্টেবল হাউস, এটা সম্বন্ধে সবার নিশ্চয়ই ধারণা আছে। এটা খুবই পপুলার একটা বাসা, এখন পপুলারিটি বেশ পেয়েছে। এটা মুন্সিগঞ্জের ওনাদের ওখানে রিভার ইরোশনের কারণে এই বাসাগুলো আসলে ওই প্রয়োজন থেকে এই জিনিসগুলো তৈরি হয়েছিল। এটা সহজেই ডিসমেন্টাল করা যায় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে রিঅ্যাসেম্বল করা হয়। এটা হচ্ছে আমারই নিজের একটা ল্যান্ড, সেখানে খুবই আমার একেবারেই কোনো বাজেটও ছিল না, প্লাস টাইম কনস্ট্রেন্ট ছিল যে একটা খুব তাড়াহুড়া করে একটা কিছু করতে হবে। সো ওই সময় আমাদের অন্য একটা প্রজেক্টে আমাদের এক কন্ট্রাক্টরের সাথে কথা হচ্ছিল, ওনার একটা বাসা, উনি মুন্সিগঞ্জে থাকে এবং উনি ডেভেলপ করতে চাচ্ছে ওনার বাসা। তো ওনার এক্সিস্টিং যে বাসাটা সেটা উনি বিক্রি করতে চাচ্ছেন। তারপরে ওনার সাথে কথা বলে আমার মনে হলো ওয়াই নট আমি এটা নিতে পারি,
এটাকে নিয়ে যদি রিইনস্টল করি খারাপ কি। সো এটা একটা কন্ট্রোল সাইটে এটাকে বসানো হয়, এটার সাথে একটা উডেন ডেক অ্যাড করি। এটা মোটামুটি এখন প্রায় 7-8 বছর ধরে এটা ভালোই সাস্টেন করছে। এটা করার সময় দেখা যায় যে ওনারা ওখান থেকেই ওনাদের আর্টিসানরা আসেন এবং ওনারা নিজেরা এটা ইনস্টল করেন। এটা আসলে সবাই মনে হয় এই কাজটা করতে পারেন না, পার্টিকুলার যারা এই বাসাগুলো বানান ওনারাই ইনস্টল করেন। তো এইভাবে করে এটা খুব ইজিলি মোটামুটি করে ফেলা গেছে এবং এটা টিনেরও কোনো সমস্যা হয়নি বা কোনো কিছুরই, এটা বেশ ভালোভাবেই সাস্টেন করছে এবং আমি নিজে এটা ইউজ করছি আসলে। সো এখন এই প্রজেক্টের কথা বলি। এটা খুব ছোট্ট একটা মানে বিল্ড ফর্মটা ছোট। এখানে এই ক্লায়েন্ট ওনার খুব ছোট একটা পরিবার আমাদের কাছে এসেছিলেন প্রায় 2015-16 দিকে বসুন্ধরা এই প্রজেক্টটা। ওনাদের একটা ব্যাপার ছিল যে ওনারা সবসময় চাচ্ছিলেন যে ওনারা সবসময় ওনারা অ্যাকচুয়ালি একটা অ্যাপার্টমেন্ট বাসায় থেকেছেন। তো ওনাদের খুব ইচ্ছা যে ওনারা একটা বাসায় থাকবে, ইন্ডিপেন্ডেন্ট বাসায় থাকবে এবং এইটার মধ্যে যেন হোমস্টেড ওই ব্যাপারটা থাকে, যেটা কিনা কিভাবে এটা করা যায় এরকম একটা কথোপকথন ওনাদের সাথে আমাদের হলো। আমরা চিন্তা করলাম ওয়াই নট যে আমরা এটাকে একটা খুব সিম্পলভাবে একটা সিঙ্গল স্টোরি বাসা বানিয়ে কোর্ট, একটু প্যাভিলিয়ন, সামনে কিছু জায়গা যেখানে ওনারা হাঁস মুরগি পালতে পারেন বা অন্যান্য অ্যাক্টিভিটি করতে পারেন, একটু চাষাবাদ করতে পারেন, এরকম একটা এনভায়রনমেন্ট করে ওনাদের জন্য একটা বাসা ডিজাইন করি বা অ্যাপ্রোচ করি। এবং আরেকটা ব্যাপার ছিল যে ওনারাও চাচ্ছিলেন না যে কোনো এক্সট্রাভ্যাগেন্ট কিছু হোক বা ওভার ডমিনেটিং ওভারওয়েলমিং কোনো আর্কিটেকচার হোক। সো এটা যেন একটু সাটল বা ওরকম ব্লেন্ডিং কোনো ব্যাপার হোক এরকম একটা ব্যাপার চাচ্ছিলেন। এবং ওই প্যাভিলিয়ন কনসেপ্টটা অনেকটা আমাদের দেশের কাচারি ঘর থেকে বলতে পারেন আসতে পারে বা বৈঠকখানা যেটা একটু সেক্লুডেড থাকে মূল বাসা থেকে। তো একটা কোর্টইয়ার্ড দিয়ে এটা একটু আলাদা ছিল, এখানে প্রাইভেসিও কিছুটা মেনটেন হয়। সো এইভাবে করে ওনারা কমফোর্টেবলি বাসাটায় থাকছেন। এইটা আরেকটা রেসিডেন্স। এই জায়গাটা হচ্ছে সোলমাইত বসুন্ধরার পিছনে, অ্যাপোলো হসপিটালের পিছনে একটা জায়গা যেটা ভাটারা থানার অধীনে। সো এই কাজটা আমাদের 2012 সালের কাজ। সো ওই সময় এটা কিন্তু পৌরসভার আন্ডারে ছিল এবং এখানে খুব ডেন্সলি পপুলেটেড একটা এরিয়া। এখানের ডেভেলপমেন্টটাও কিন্তু খুব মানে স্ক্যাটার্ড, মানে খুব অর্গানাইজ ওয়েতে ডেভেলপমেন্ট হচ্ছে না। এখন এটা রাজুকের আন্ডারে এসেছে। সো ওই সময় এই ক্লায়েন্ট সামহাও কোনো একটা ভাবে আমাদের কাছে এসেছেন এবং যার আসলে আর্কিটেকচার বা আর্কিটেক্ট সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না। তো ওনাকে আমরা একটু গাইড করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা হলো যে আমরা যেহেতু আশেপাশে মানে কনটেক্সটটা খুব কনজাস্টেড ছিল, তো আমরা চিন্তা করলাম যে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি 2/3 অফ দ্য ল্যান্ড ছেড়ে দেন, 1/3 একটা অফ দ্য ল্যান্ডে আমরা আপনাকে ট্রিপ্লেক্স একটা বাসা বানিয়ে দিই। সামহাও ওনাকে আমরা ম্যানেজ করে এটা করতে সক্ষম হলাম আর কি। তারপরে ওই বাসার ভিতরে আমরা কিছু ওই যে স্পেসেসগুলো দেওয়ার চেষ্টা করলাম, যে লং করিডোর্স, কানেক্টিং করিডোর্স, ট্রিপল হাইট স্পেসেস অ্যান্ড বারান্দাস, টেরাসেস, এইভাবে করে কিছু ব্রিক জালিস, এভাবে করে বাসাটা হয়তো তৈরি করলাম। এবং আমাদের মূল উদ্দেশ্যটা ছিল যে নেইবারহুডের জন্য যেন এটা একটা ব্রিদিং স্পেস হয়, ওনার জন্য হোক, অ্যাট দ্য সেম টাইম নেইবারহুডও যেন এটাকে এনজয় করে। কিন্তু আনফর্চুনেটলি উনি এটাকে বাউন্ডারি ওয়াল দিয়ে উনি এটা রাজি হননি। বানানোর পরে উনি এটাতে বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছে। আসলে সব কিছু তো আমাদের আর্কিটেক্টদের কন্ট্রোলে থাকে না, অনেক কিছু আমাদের কন্ট্রোলে বাইরে চলে যায়, কিছু করার থাকে না। আমরা চেষ্টা করি, কতটুকু পারি জানি না। এই প্রজেক্টটাও সোলমাইতেই, ভাটারা থানার আন্ডারে। এটা আসলে আমাদের কন্ট্রাক্টর ও ওনার বাসা। উনি লাস্ট 15-16 বছর ধরে আমাদের সাথে কাজ করছেন। উনি আসলে মাস্টার কার্পেন্টার বলবো আমি ওনাকে। উনি কার্পেন্টার হিসেবে আমাদের সাথে জয়েন করেন এবং নাও হি বিকেম আ কন্ট্রাক্টর। সো উনি ওনার জীবনের সব সম্বল দিয়ে একটা বাসা বানাতে চেয়েছিলেন। সো উনি আসছেন আমাদের কাছে। ওনার 3 কাঠা একটা জায়গা। তো ওনারও সেমই কন্ডিশনটা অনেকটা একই রকম, যে আশেপাশে খুবই ডেন্সলি পপুলেটেড জায়গাটা, তো কি করা যায়। এবং ওনার ঠিক বাসার সামনেই ওনার কারখানাটা।
সো উনি চাচ্ছিলেন যে ওনার বাসার থেকে ওনার কারখানায় একটা ভিজুয়াল কানেকশন থাকুক, এবং উনি অনেক অ্যাক্টিভিটিস যেটা উনি ওনার বাসার আউটডোরে বারান্দাতে বসেই সেরে ফেলতে পারেন, সবাইকে হয়তো ওনার বাসার ভিতরে নেওয়ার দরকার নেই। যে বিভিন্ন ধরনের লোক ওনার সাথে কথা বলতে আসেন, তাদের সাথে উনি কথা বলবেন বাসার ওই বাগানে বা বাইরে বসে, তারপরে উনি সবাইকে বাসার ভিতরে ঢুকাবেন না। এবং আরেকটা পয়েন্ট ছিল, উনি গ্রাউন্ড ফ্লোরে থাকতে চাচ্ছিলেন। গ্রাউন্ড ফ্লোরে তো এখন আমরা ইউজুয়ালি পার্কিং করি, ওনাকে আমরা একটা পার্কিং প্রোভাইড করতে পারি, এবং গ্রাউন্ড ফ্লোরে উনি থাকেন, ওনার বাসাটা গ্রাউন্ড ফ্লোরে। এবং এটার সাথে আমরা খুবই, যেহেতু এটা 3 কাঠা ল্যান্ড, খুব ছোট্ট একটা কোর্টের ব্যবস্থা করি, যেটা ওনার জন্য আসলে ওইখানে ওনাদের মাল্টিপল অ্যাক্টিভিটিস হয়। অ্যাট দ্য সেম টাইম এটা এই নেইবারহুডের বাচ্চাদের জন্য খুব একটা, আমি আসলে ওই ছবিগুলো এখানে ইনক্লুড করা উচিত ছিল, যে বাচ্চারা আসলে বিভিন্ন সময় এখানে খেলাধুলা করে। আর ওনার বাসাটা ইজ মোর ওয়েলকামিং, আগের বাসাটার মতো এটাকে খুব একটা ওরকম বাউন্ডারি, একটু জালি ওয়াল আছে, বাট অত মানে খুব প্রোটেক্টেড বাউন্ডারি দেওয়া নাই, সেজন্য এটা ওইভাবে করে কিছুটা ওয়ার্ক করছে। নেক্সট এই প্রজেক্টটা হচ্ছে একটা, এটা বসুন্ধরাতে একটা আন্ডার ওয়ান রুফ মাল্টিপল ফাংশন ছিল, এটা একটা ফিটনেস সেন্টার। সো এখানে আমাদের ক্লায়েন্টের ব্রিফিং ছিল যে উনি ডে লাইটটা যেন কাজে লাগাতে পারে, উনি দিনের বেলা কোনো আলো জ্বালাতে চান না। উনি আসলে এনার্জি কিভাবে কনজামশন কমানো যায় ওটার একটা এটা ওনার ব্রিফিংয়েই ছিল, এটা যে আমরা ওনাকে প্রপোজ করেছি তেমন কিছু না। এবং অলসো উনি যেটা চাচ্ছিলেন যতটা পারা যায় ন্যাচারালি ভেন্টিলেটেড, মানে ওনার এখানে আসলে ফাংশনগুলো ছিল ব্যাডমিন্টন কোর্ট, জিম, একটা রেস্টুরেন্ট এবং বাইরে একটা সুইমিং পুল। সো উনি ব্যাডমিন্টন কোর্টটা একেবারেই ন্যাচারালি ভেন্টিলেটেড চাচ্ছিলেন, তো পরবর্তীতে উনি জিমটাকে এসি করেছেন। সো এই সমস্ত জিনিস মাথায় রেখে যখন ডিজাইনটা আমরা শুরু করি, তখন আসলে নানা ধরনের চিন্তা মাথায় আসে। তো আমরা একটু ভার্নাকুলার আর্কিটেকচার থেকে আমাদের যে রুফের শেপটা, ওটা কিছুটা ওখান থেকে ইন্সপায়ার হই। তারপরে চিন্তা করি ওয়াই নট এটা সেগমেন্টেড করে, রিপিটেটিভ করে কিভাবে আলোটা আনা যায়, এবং মোটামুটি বেশ ভালো আলো আনতে পেরেছি। এবং যেটা হচ্ছে যে এখানে দিনের বেলা একেবারেই আলো জ্বালাতে হয় না, পুরা স্পেসটাই ওয়েল লিট, এবং ন্যাচারাল ভেন্টিলেশনও ভালো, টেম্পারেচার মোটামুটি একটা লেভেলে থাকে, কারণ উপরের উইন্ডো হাইট যেহেতু প্রায় 30 ফিটের মতো, উপরের উইন্ডো দিয়ে গরম বাতাসগুলো বের হয়ে যায়, সো এয়ার সার্কুলেশনটাও মোটামুটি ঠিক থাকে। সো এখানে ওনারা গেমসও করেন, মানে আবার এখানে জুডো, কারাতে, অনেক মাল্টিপল অ্যাক্টিভিটিস এখানে হয়ে থাকে। এটা হচ্ছে ওই প্রজেক্টটার। এখন আসলে আমি মনে হয় আমার প্রেজেন্টেশন একদম শেষ প্রান্তে চলে আসছি। এই প্রজেক্টের কথা বলতে গেলে বলতে হয় এটা ত্রিশালে একটা প্রজেক্ট। আসলে সব সময় যে আমরা আর্কিটেক্টরাই সব কিছু করি, এটা আসলে আমি বলবো এটা খুব একটা সঠিক নয়। এখানে আসলে সবার ইনপুট বা একটা সব কিছু সমন্বয়ে একটা আর্কিটেকচার হয়। আমরা হয়তো একটা সমন্বয়ক হিসাবে কাজ করি, বা আমাদেরও কিছু ইনপুট থাকে, সব কিছুকে একসাথে করে কিভাবে জিনিসটা করা যায় ওইটার চেষ্টা আমি বলবো যে আমাদের বা হয়তো সব আর্কিটেক্টেরই থাকে। তো এই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট, উনি আমাদের এ যাবৎকালে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্লায়েন্ট, 80 ঊর্ধ্ব ওনার বয়স ছিলেন। সো ওনার সাথে যখন কাজটা শুরু করি, উনি আসলে একটা বাংলো বাড়ি বানাতে চেয়েছিলেন। ওনার প্রথম ব্রিফিংটা ছিল এমন যে একটা ঘাট থাকবে, ওখানে ওনার ওয়াইফ, যিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ওনার ওয়াইফ ঘাটে বসে রবীন্দ্রসঙ্গীত গাবেন। আর এখানে কনটেক্সটটাও খুব ডমিনেটিং, চারিদিকে অনেক পুকুর রয়েছে, কারণ ওনারা এখানে মাছের চাষ করেন। তো সেক্ষেত্রে, এবং আরেকটা জিনিস ওনার ব্রিফিংয়ে ছিল যে জিনিসটা কোনোভাবেই মডার্ন কিছু হবে না, এটা একটা বাংলো হবে এবং ট্রেডিশনাল বাংলো হবে, এবং এটা খুবই পারফোরেটেড জিনিস থাকবে এবং নেচারের সাথে ব্লেন্ডিং হয়ে যাবে, এবং যতটা পারা যায় খোলামেলা, যতটা পারফোরেশন আমরা রাখতে পারি, এটাতে ওনার দিক থেকে কোনো বাধা নাই। কিন্তু একটাই শর্ত যে ইট হ্যাজ টু বি খুবই ট্রেডিশনাল একটা বাংলো, এটা কোনোভাবেই খুব একটা মডার্ন কিছু করা যাবে না।
এবং আসলে যখন চিন্তা করি ওনার সাথে ওই 2টা বছর আসলে অনেক কিছু আমরা শিখেছি, অনেক কিছু। প্রতি মুহূর্তে উনি হয়তো আমাদের বিভিন্ন প্রশ্ন করত, আমরা কোনো ওনার 90% প্রশ্নের উত্তর দিতে পারতাম না। প্রত্যেকবারই উনি বলতো যে যাও এটা শিখে এসে এটা আমাকে জানাবে। সো ওইভাবে করে প্রথম দিকে আমরাও কনফিডেন্ট ছিলাম না, এই ধরনের একটা প্রজেক্ট বা এইরকম কোনো কাজ আমরা আগে কখনো করি নাই। তো ওনার কনফিডেন্সে আমরা কিছুটা কাজটা করা শুরু করি। তো সিন্স উনি চাচ্ছিলেন যে এখানে ওনার পুরো পরিবারকে নিয়ে উনি থাকবেন, এখানে ওনার ছেলে মেয়ে নাতি নাতনি ফিউচার জেনারেশন সবাই যেন অ্যাট এ টাইম একসাথে ওনারা থাকতে পারেন। তো ওরকম একটা কনসেপ্ট থেকে শুরু করি আমাদের ডিজাইন চিন্তাটা। তো ডিজাইন যখন চিন্তা শুরু করি তখন আমরা ভাবি যে আচ্ছা তাহলে কেমন হয় যে আমাদের দেশের যে ক্লাস্টার সিস্টেমটা, ওই ক্লাস্টার সিস্টেমটা যদি আমরা এইখানে নিয়ে আসি বাংলোতে, এটা তো এইভাবে তো শুরু করা যেতেই পারে। তো আমরা ওইভাবে করে বাসাগুলো কিন্তু মানে রুমগুলো বেশ যদি দেখাতে কর্নারগুলো ফাঁকা, সেন্ট্রাল স্পেসটা সি থ্রু এবং পুরাটাই কিন্তু একটা বারান্দা দিয়ে কানেক্টেড, পুরোটাই করিডোর এবং বারান্দা দিয়ে পুরো স্পেসটা কানেক্টেড। এভাবে করে আমরা অ্যাপ্রোচটা নিই এবং পরবর্তীতে আমরা আরও যখন রিসার্চ শুরু করি তখন দেখা যায় যে আমরা সিলেটের টি গার্ডেনের বাংলো দ্বারাও কিছুটা ইন্সপায়ার্ড হই, ওটারও একটা রিফ্লেকশন আছে এখানে। সো এই সব কিছু মিলায় কাজটা আমরা করার চেষ্টা করি। সো পরে যখন কাজটা মানে পরবর্তীতে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে এই প্রজেক্টটা আমাদের এই ক্লায়েন্টের, এটা উনি আসলে ওনার নিজের একটা মেমোরি তৈরি করতে চেয়েছিলেন ওনার ফিউচার জেনারেশনের জন্য। সো এটাই এখন আমি এই প্রজেক্টে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখে আমার প্রেজেন্টেশনটা এখানেই শেষ করব। ধন্যবাদ, আপনারা সবাই ভিডিওটা দেখতে পারেন।
ধন্যবাদ সকল। Thank you, Architect Niti Mahmood, for a wonderfully heartfelt presentation, a perfect beginning for the architectural seminar called Architecture and Where to Go, because architecture and memory are two inseparable concepts and